আমাদের ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কন্ডিশনাল ডাটা ফরম্যাটিং, মার্জান সেন্টার সহ আরও কিছু টুলসের ব্যবহার। আজকের ক্লাসে আমরা দেখব, যদিও আজকের ক্লাসের ডাটা এন্ট্রি আর একটু দীর্ঘায়িত করার কথা ছিল, কিন্তু ডাটা এন্ট্রি আজকে দীর্ঘায়িত করব না। আজ আমরা দেখাবো হচ্ছে আরও যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর ব্যবহার। এই টুলসগুলোর ব্যবহারের পরে আগে এই টুলসগুলো ব্যবহার শিখতে হবে, তারপরে ডাটা এন্ট্রিটা আরও দীর্ঘায়িত করব। আচ্ছা, তাহলে চলুন আজকের যে ডাটা এন্ট্রি, দুঃখিত, আজকে যে টুলস পরিচিতি সে সম্পর্কে জেনে নিই। যেহেতু অনেকগুলো টুলস রয়েছে, অনেক সময়ের ব্যাপার, যারা মাইক্রোসফট অফিস ক্লাসটা কমপ্লিট করেছেন তাদের জন্য এই টুলসের ব্যবহার শেখাটা একটু সহজ হয়ে যাবে। যাই হোক, আমি প্রথম থেকে আবারও টুলসগুলোর ব্যবহার একটু ধারণা প্রদান করার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখব কি, প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের শিটে আছে, প্রথমে আমরা দেখব ফিল্টার। এখানে ফিল্টার দেখছেন, হোম ট্যাবের রিবনের মধ্যে সবার লাস্টের দিকে একটা অপশান দেখতে পাবেন, ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার। এটা আপনি ডাটা যে অপশান, যে ট্যাবটা রয়েছে সেখানে গেলেও ফিল্টার অপশানটা প্রদর্শিত। এই যে ফিল্টার দেখছেন ছাকনার মতো দেখাচ্ছে, ছাকনার কাজ হচ্ছে কি আমরা তো সবাই সেটা জানি। আচ্ছা, ফিল্টার করার জন্য আমাদের যে কিবোর্ড শর্টকাট কমান্ড রয়েছে সেটা হচ্ছে Ctrl+Shift+L, Ctrl+Shift+L। মনে রাখবেন Ctrl+Shift+L এই হচ্ছে ফিল্টার করার কিবোর্ড শর্টকাট কমান্ড। যাই হোক, আমি কিবোর্ড শর্টকাট কমান্ড না, আমি একটু বিস্তারিত দেখাই। যাই হোক, আমরা একটু হোমে যাব। হোম ট্যাবের সবার হচ্ছে এডিটিং যে গ্রুপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি অপশান রয়েছে। আচ্ছা, তার আগে একটু বলে নিই ফিল্টারের কাজ কি। ফিল্টার সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? ফিল্টার সাধারণত কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করার জন্য বের করা হয়। যেমন ধরুন একটি কোনো ময়লাযুক্ত দুধ কিংবা চা বা আরও অনেক কিছু আছে, বলে বোঝানো যাচ্ছে না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন ফিল্টার কেন ব্যবহার করা হয়। এগুলো থেকে তার মধ্যে থেকে যেটা প্রয়োজন আর কি, যেটা আমাদের প্রয়োজন, যেটুকু আমাদের প্রয়োজন এবং অপ্রয়োজন, সেটাকে আলাদা করার জন্য আমরা ফিল্টার ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে চলুন ফিল্টার কীভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা নেওয়া যাক। ফিল্টারের কাজ হচ্ছে, ধরেন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, শর্ট অ্যান্ড ফিল্টারে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন শর্ট A to Z, শর্ট Z to A, এ সবার নিচে একটু দেখতে পাবেন ফিল্টার নামে একটা অপশান রয়েছে। আমরা এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে কী হবে দেখেন, এখানে একটা বাটন আসছে, ড্রপ ডাউন একটা বাটন আসছে, তাই না? আচ্ছা, আমি একটাকে না করে সবগুলো কী করে দেখে তাহলে সুবিধা হবে। আমরা লেখাটুকু সবগুলো সিলেক্ট করলাম। লেখা সবটুকু সিলেক্ট করার একটা পদ্ধতি রয়েছে, আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, আমি যখন এই যে আমাদের যে লেখার ফাঁকা যে অংশ রয়েছে এখানে যখন আমি সেলগুলো সিলেক্ট করছি, এই অবস্থায় যদি আমি Ctrl+A দিই, দেখেন আমাদের সমস্ত সেলগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার প্রয়োজন শুধু আমি যেটুকুর মধ্যে কাজ করেছি, যেটুকু লেখা রয়েছে এইটুকু সিলেক্ট করব। এইটুকু কীভাবে করবো? এর জন্য আমরা কী করব, এই যে কোনো লেখার মাঝখানে যেগুলো লেখা আছে সেগুলো যে কোনো একটা ঘরকে সেলকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে Ctrl+A দেবো। দেখেন আমি যেইটুকু কাজ করেছি শুধু সেইটুকু সিলেক্ট হয়ে গেল। এর জন্য আমাকে মাউসের ড্রাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করার প্রয়োজন হলো না। আচ্ছা, এরপর আমরা করব কি, আমরা যে কাজ করছি ফিল্টারে কাজ করছি, এবার আমরা দেবো কি, ফিল্টারে দেবো। ফিল্টারে দেওয়ার পরে 1 2 3 4 নম্বর অপশান রয়েছে ফিল্টারে ক্লিক করব। দুঃখিত, আমি আবারও সিলেক্ট করি, ফিল্টার অপশানে যাবো, দেন হচ্ছে ফিল্টারে ক্লিক করব। কি হলো, কই যেন একটা কমান্ড ধরে নিয়েছে, আমি একটু Ctrl+Z যাই। আচ্ছা, আমি এই সিলেক্টটা সিলেক্ট করে দেখি, এরপরে দেবো ফিল্টার, দেন ফিল্টার। হ্যাঁ, কাজ হচ্ছে তো, এই যে এটাই দেখাই আমি। আচ্ছা, আবার একটু চেষ্টা করি, যদি আপনাদের সুবিধা হয় কি না। এখানে একটু সমস্যা হতে পারে, ইনকেস ফিল্টার, হ্যাঁ এবার হয়েছে।
এখানে দেখেন যে প্রথম যে ঘরটা রয়েছে সবগুলো একটা ড্রপ ডাউন বাটন আসছে, দেখতে পাচ্ছেন হয়তো ড্রপ ডাউন একটা বাটন আসছে, এখানে ড্রপ ডাউন বাটন, এখানে ড্রপ ডাউন বাটন, এখানে একটা, প্রতিটা ঘরে আসছে, প্রতিটা ঘরে ড্রপ ডাউন বাটন আসছে। এখন আমাদের ফিল্টারের কাজ হলো কি, আমার যেই নামগুলো রয়েছে জামাল, কামাল, রহিম, করিম, যাই হোক, এখান থেকে মনে করেন এখানে তো আমি শুধু 9টা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করেছি। এখন যদি এরকম হয় যে 100টা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করা আছে, তার ভিতর থেকে শুধু আলম বা শুধু করিম বা শুধু কবির যে কোনো একটি অথবা দুইটি নামের স্টুডেন্টের ডাটাটা আমাকে দেখাইতে হবে। সেক্ষেত্রে খুঁজে খুঁজে বের করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য আমরা কী করবো, এই ফিল্টারটা ইউজ করব। কীভাবে করব, এখন আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখানে দেখছেন সবগুলো স্টুডেন্টের ঘরে টিক অল 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 সিলেক্ট অল করা আছে। সিলেক্ট অলে আমি যদি উঠায় দিই, দেখেন সবগুলো টিক চিহ্ন উঠে গেছে। এখন আমার যে স্টুডেন্টের ডাটা প্রয়োজন, আমি শুধু সেই স্টুডেন্টের ডাটাকে টিক মার্ক করে দেবো। যেমন এখানে আমি কবির করলাম, তারপরে কামাল করলাম, এই দুইটা করলাম, দেন ওকে করলাম। দেখেন এখন আমার হচ্ছে এখানে আমার সিলেক্ট করতে একটু ভুল হয়ে গেছে, এই জন্য এই অপশানটা আসছে। আমি জামাল থেকে সিলেক্ট করেছি, এই জন্য জামালে এই ফিল্টার অপশানটা আসছে। আসলে জামাল থেকে আসার অপশানের কথা ছিল না, আমার স্টুডেন্টে এই কথাটা ছিল। আচ্ছা যাই হোক, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই, আমি এটা লক্ষ্য করিনি, দুঃখিত। হ্যাঁ, এবারে আমরা করবো কি, এই সহজ ধরবো, সিলেক্ট করবো। হ্যাঁ, এটাও সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কী করবো, এখানে ফিল্টার দেবো। আচ্ছা, এবার দেখুন স্টুডেন্টের ঘরে এই বাটনটা আসছে, আমরা ডট বাটন ক্লিক করবো। এবার আমরা কী সিলেক্ট করে টিক মার্কার উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে আমরা যেটা প্রয়োজন, যেই নামটা প্রয়োজন, সেই নামটা সিলেক্ট করব। দেখেন এখানে আলম, ববিতা, জামাল, কামাল সবগুলো আছে। আমার যদি মনে হয় আমি শুধু কবির এবং করিম এই দুটি স্টুডেন্টের ডাটা এখানে শো করাবো, বাদ বাকিগুলো শো করানোর প্রয়োজন নাই। সেজন্য আমরা কী করবো, যে দুটো দেখাবো সেই দুটো টিকমার্ক করে দেবো। আচ্ছা, করিম, কবি এই দুটো দিলাম, এখন ওকে দিলাম। দেখেন এখানে শুধু দুইটা স্টুডেন্টের ডাটা শো হচ্ছে, আর বাকিগুলো নাই। আচ্ছা, এবারে কন্ট্রোল জেড দিই। এটা হচ্ছে ফিল্টারের কাজ। এভাবে যদি আবার যদি মনে হয় যে কোনো একটা রোলের যে কোনো একটা রোল নাম্বার, যে কোনো একজনের আর কি রোল নাম্বার তার হচ্ছে ডাটা দেখাবেন, সেক্ষেত্রে আমি কী করবেন, এই অল সিলেক্ট এখানে টিক মার্ক উঠে দেবেন, যে কোনো একটা রোল বা দুইটা রোল সিলেক্ট করবেন, দিন ওকে করবেন। একইভাবে সেই দুজনের ডাটা এখানে শো করাবে। আচ্ছা, এটা হচ্ছে ফিল্টারের কাজ। এবার আমরা দেখব হচ্ছে অ্যাড ডাটা। অ্যাড ডাটা কি, এই যে আমরা ডাটাটা ইনপুট করেছি যে ডাটাটা, এখন আমরা যদি আমার মনে হয় আরও ডাটা অ্যাড করব, তাহলে কি করব। আচ্ছা, এই কাজটা করার জন্যে এখানে আমরা একটা নাম্বারিং করব। ধরেন 10 নম্বর দিলাম, এরপরে লিখলাম হলো সুইটি, SWDTY সুইটি। আসসালামু আলাইকুম। বেসিক দুঃখিত, 2024 শূন্য, ধরেন 10ই দিই। এরপরে কী করবো, এখানে মার্কস দিব 75, এরপরে দেব হচ্ছে 75, এরপরে 86, এরপর 94, এরপরে হচ্ছে 84 সায়েন্স। এবার টোটাল দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি শুধু এখানে এই মার্কগুলো দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, দিইনি। অথচ এই কত মার্ক, টোটাল মার্ক এখানে কত পাইছে, বা এই চারটের মিলে কত পাইছে সেটা চলে আসছে, এভারেজ মার্ক কত পাইছে সেটা চলে আসছে, এখানে হচ্ছে ম্যাক্স মার্ক, মিনিমাম মার্ক সবগুলো আসছে। আচ্ছা, এই ঘরটা না আসার কারণ হচ্ছে আমি এই দুটা ঘর সিলেক্ট করানো, এই জন্য এই দুটো আসেনি। আমরা যদি টান দিয়ে এটি ধরে দেখেন চলে আসছে, এটা কি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই দুটো ঘর চলে আসছে। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই যে পর্যন্ত আমার দরকার সে পর্যন্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে সেটা মার্ক হয়ে যাবে। দেখেন এদিকে 0 হয়ে আসছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে অ্যাড ডাটা। আমরা যদি এখানে কোনো স্টুডেন্টের আরও কিছু ডাটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে হিসাব নিকাশ করার প্রয়োজন নাই যে কে কত মার্ক পেয়েছে, তার এভারেজ মার্ক কত, তার সর্বোচ্চ মার্ক কত, সর্বনিম্ন মার্ক কত, এটার প্রয়োজন হবে না। শুধু এখানে লিখে দেওয়ার পরে এই ঘরতে এখানে ট্যাব দেয় পার হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো অটোমেটিকভাবে বসে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড ডাটা। অ্যাড ডাটার পরে আমরা কি দেখব, অ্যাড ডাটার পরে দেখব হচ্ছে শর্টস। শর্ট কি, শর্ট হচ্ছে কী কাজে ব্যবহার হয় সেটা আমি আগে ক্লিয়ার করি। শর্টের কাজ হচ্ছে দুঃখিত,
শর্টের কাজ হচ্ছে এখানে যে নামগুলো আছে মনে করেন প্রথমে জে দা শুরু জামাল, কে দা শুরু কামাল, আর দা শুরু রহিম, আর দা শুরু রহমান, কে দা করিম, কে দা কবির, এস এ সুনিতা, এ আলম, বি এ ববিতা, এস এ সুইটি। আচ্ছা এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন আপনি ইংরেজি প্রথম যে অক্ষরটা এটা কিন্তু এলোমেলোভাবে আছে, এলোমেলোভাবে লিখছি তাই এলোমেলোভাবে আছে। এখন আমি যদি চাই যে হচ্ছে প্রথমে এ, তারপরে যদি এ নামের যদি স্টুডেন্ট থাকে তাহলে তার নাম উপরে থাকবে, তারপরে বি নামে যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে তার নাম পরে থাকবে, সি নামে যদি কোনো স্টুডেন্ট থাকে তার নাম পরে থাকবে। এই যে এ বি সি ডি এই যে এইভাবে সাজানো এটাই হচ্ছে শর্ট। আচ্ছা এই কাজটা কীভাবে করবেন? আচ্ছা এই কাজটা করার জন্য প্রথমে আমরা এই নামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখছেন হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে রয়েছে। শর্ট অ্যান্ড ফিল্টার প্রথমে দেখবেন শর্ট এ টু জেড আছে, আমি এটা সিলেক্ট করব। এখন দেখেন এখানে একটা কমান্ড রয়েছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন। আমরা হচ্ছে এক্সপ্যান্ড কোনটা করবো সেটা এখানে দেখাচ্ছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটাই করলাম। এটা করার পরে দেখেন সবার উপরে চলে গেছে এ। আচ্ছা আমি একটু রিকল করি, হ্যাঁ রিকল করার পরে আমি আবারও দিই একটু বোঝানোর জন্য আর কি। আচ্ছা আমি যদি এবার নিচেরটা দিই সিলেকশন, হ্যাঁ আচ্ছা যেটা আমি বলতে চাইছিলাম আবারও আমি একটু সিলেক্ট করে নিই, দেন হচ্ছে ফিল্টারে যায় এ টু জেড। আচ্ছা এক্সপান্ড দ্য সিলেকশান মানে আমি যেটুকু সিলেক্ট করেছি শুধু কি সেইটুকুই নামই চেঞ্জ করব, মানে সেইটুকু কি এ থেকে জেড পর্যন্ত সাজাবো, নাকি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশান সবগুলো সাজাবো? প্রথমটা বলছে যে এক্সপান্ড দ্য সিলেকশান সবগুলো কি সাজাবো, আর নিচেটা বলছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশান মানে যেটুকু করেছি সেটুকুই সাজাবো। কোনটা করবো আমি? এবার তো কোনটা করতে যাচ্ছি, মানে অল ডাটাটাই করতে চাচ্ছি নাকি যেহেতু শুধু সিলেক্ট করেছি সেটা করতে চাচ্ছি? প্রথমটা যদি আমি যেটা সিলেক্ট আছে এটা যদি করি তাহলে অল ডাটা যেটা আছে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, আর যদি আমার মনে হয় যে না চেঞ্জের প্রয়োজন হয়, শুধু আমার যে চুক সিলেক্ট করি সেটাই প্রয়োজন, সেটা করার জন্য এই চুক লেখা সিলেক্ট আছে আমি একটু সরিয়ে নিয়েছি। দেখেন প্রথমে আছে এই যে আলম এ দিয়ে শুরু, এই দেখেন এটা উপরে সবার উপরে যাবে, তারপরে বি ববিতা হবে, তারপরে অন্যগুলো হতে পারে। আচ্ছা ওকে করলাম, দেখেন প্রথমে আলম ববিতা কামাল। আচ্ছা এটা সিলেক্ট হয়নি এই জন্য এটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা এটা আমি আবারও করি, সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে একবার কমান্ড দেওয়া ছিল তো। আচ্ছা এবার কন্ট্রোল জেড দিয়ে কমান্ডটা আমি উঠিয়ে নিই, তাই না? দুঃখিত, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। আচ্ছা এরপর আমরা কী করবো? সিলেক্ট করব। এরপর আমরা কোথায় ছিলাম হচ্ছে আমাদের ইতে শর্টে এ টু জেড শর্টে ক্লিক করব, এক্সপান্ড দ্য সিলেকশান এটা ওকে করব, এক্সপান্ড দ্য সিলেকশান না সরি কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশান ওকে করবো, দেন শর্ট করব। হ্যাঁ দেখেন আলম ববিতা জামাল হয়ে গেছে, যা হোক উপরটা কোনো একটা কমান্ড চলে গেছে তার জন্য এটা হচ্ছে না। ও আচ্ছা 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 এই যে কমান্ড দেখতে পাচ্ছেন এখানে শর্টের একটা কমান্ড চলে আসছে এই জন্য এটা হচ্ছে না। যাই হোক এখান থেকে বাদ দেন, এখানে আলম ববিতা তারপরে কামাল কে তারপরে আর তারপরে এস এই যে চলে আসছে। এখন যদি আমার উল্টোটা করতে চাই, উল্টোটা কী হবে? উল্টোটা বলতে জেড থেকেই মানে উল্টো থাকে জেড থেকে এটা যদি করতে চাই আমরা এখানে এবার নিচে সিলেক্ট করবো, দেন ওকে করবো। দেখেন প্রথমে নিচে চলে গেছে, তারপরে সবগুলো এক জায়গায় চলে আসছে, মানে এটা সব নিচে আসছে আর সেটা উপরে চলে গেছে। এভাবে আমরা সেটা সাজাতে পারবো। এটা যদিও আমাদের তেমন কোনো খুব একটা ইম্পর্টেন্ট না, প্রয়োজন হবে না, শুধু আপনারা জেনে রাখবেন এটা কীভাবে কাজ করে। আচ্ছা এখানে যেটা হয়েছে এখানে হচ্ছে আমার ফিল্টারে ক্লিক লাগার কারণে একটু অপশানগুলো কয়েকটা আসেনি। আচ্ছা ফিল্টারটা আমি ক্লিয়ার করবো, এই যে ফিল্টারে ক্লিক লেগে আছে দেখেন এখানে একটু চিহ্ন উঠেছে, এই জন্য আমার ওই যে জামাল ছিল জামালটা হলো না, বাদ বাকি এখানে কাজ হলো। আচ্ছা এই ফিল্টারটা আমরা এখান থেকে কী করবো? উঠিয়ে দিব। আচ্ছা এরপরে আমাদের কী আছে? এরপরে আমরা যা শিখবো সেটা হচ্ছে কত মিনিট হয়েছে একটু দেখি আমি ভিডিওটা, 14 মিনিট হয়েছে। আচ্ছা যাই হোক আরেকটু দেখাই। এবারে আমরা দেখব হচ্ছে দেখেন আমাদের যে ট্যাবগুলো রয়েছে ট্যাবগুলোর ভিতরে প্রথমে আছে হোম, ইনসার্ট, লেআউট, ডাটা রিভিউ। এই যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবগুলোর ভিতরে একটা রিবন রয়েছে, রিবনের ভিতরে একটা গ্রুপ করা আছে, গ্রুপের ভিতরে আবার টুলসগুলো রয়েছে। এখন আমরা দেখব হচ্ছে কোন
কোন টুলসটা কীভাবে কাজ করে। আচ্ছা, মাইক্রোসফট অফিসের যে কাজ যারা আমরা শিখেছি রিবনের ভিতরে যে হোম রিবনের ভিতরে যে কাজগুলো রয়েছে এখানে কিন্তু সেম, একটু হয়তো বা ডিফারেন্ট আছে, কিন্তু প্রায় সেম। যদি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করেন তাহলে এই কাজটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরেও আমি আরও একবার দেখিয়ে দিই। প্রথমে দেখছেন এখানে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে কাট, কপি আর হচ্ছে পেস্ট। কাট, কপি, পেস্ট আমরা সকলেই জানি। কাট হচ্ছে কাট করা, কোনো লেখা যদি এখান থেকে কাট করে অন্য জায়গায় প্রয়োজন হয়, মানে এখানে প্রয়োজন নাই, এখানে প্রয়োজন আছে, তাহলে আমরা এখানে কাট করব, এখানে নিচে পেস্ট করব। ধরেন এখানে কাটের কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স দিলাম, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিলাম। দেখেন এখানে জামাল ছিল, এখন এখানে চলে আসছে, এখানে আর নাই। আচ্ছা, এবারে আমরা কী করবো, এটা কন্ট্রোল জেড দেবো, আগের অবস্থায় ফিরিয়ে দেবো। এটা হচ্ছে কাট। এবার কপি কী করবো, কপি হচ্ছে আমি এখানেও রাখবো আবার এখানেও রাখবো, এটা হচ্ছে কপি। এখানেও রাখবো আবার এখানেও রাখবো, দুই জায়গায় রাখবো, এটা হচ্ছে কপি। এর জন্য আমরা এখানে কী করবো, কন্ট্রোল সি, কপি দিলাম, এবারে হচ্ছে কন্ট্রোল ভি, পেস্ট করলাম। দেখেন সুনিতা এখানেও আছে, এখানেও আছে, এটা হচ্ছে কপি। কন্ট্রোল জেড, আমি আগের অবস্থায় আবার ফিরে যাই। এরপরে কাট, কপি, পেস্ট তো বুঝতে পারছেন, কপি আর কাট করার পরে যেখানে আমি যে লেখাটা দিব সেটা পেস্ট করলে সেটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখতে ফরম্যাট পেইন্টার এর কাজ কি। ফরম্যাট পেইন্টার এর কাজ হলো যদি কোনো ফন্টকে চেঞ্জ করতে চায়, আলাদা একটি স্টাইল করতে চায়, তাহলে এই অপশনটা ব্যবহার করতে হবে। কীভাবে করবেন, আচ্ছা আমি শুধু একটা দেখাই। একটা বলতে আমি একটা না একটু কয়েকটা লাগবে, যদিও আপনাকে দেখাবো। আমি এটা কপি করে এই যে এখানে পেস্ট করব, তারপরে হচ্ছে এখানে একটা কপি করে এখানে এসে পেস্ট করব। আচ্ছা, এই লেখা যে ফরম্যাট আছে এটা আমি চেঞ্জ করে দেখাবো কীভাবে এই ফরম্যাট পেইন্টার দ্বারা চেঞ্জ করা যায়। আচ্ছা, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এর ফরম্যাট চেঞ্জ করব। এবারে হচ্ছে এটা সিলেক্ট করার পরে আচ্ছা আমাদের ফন্ট চেঞ্জ, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করব। আমাদের দেখেন এই চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন কিনা। আমি যখন যেটার উপর মাউস নিয়ে যাবো সেটার একটা রূপ নিয়ে নেবে, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখতে এটা একটু হাইলাইট মনে হচ্ছে, এটা নিলাম। এটা নেওয়ার পরে দেখেন এই যে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা করবো কি, এরপর আমরা করবো হচ্ছে আমি যদি এই যে এই ফরম্যাটে যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কী করবো, এবার আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গায় ফরম্যাট ফেন্টে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমি যেটাতে ক্লিক দেবো সেটা ওই ফরম্যাট হয়ে যাবে, দেখতে বুঝতে পারছেন, দেখেন ওই ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমার মনে হয় যে একাধিক করবো, সবগুলোই করবো, তাহলে করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এবং আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, কন্ট্রোল জেড, হ্যাঁ, ওকে। আচ্ছা, এবারে আমরা দেখবো হচ্ছে কাট, কপি, পেস্ট, এটা তো তিনটাই সবগুলো হয়ে গেলো। এবার আমরা হচ্ছে ফ্রন্টের কাজ কি। ফ্রন্টের কাজ হচ্ছে কোনো লেখাকে কালার করা, কোনো লেখাকে বর্ডার করা, কোনো লেখা হচ্ছে বোল্ড করা, আন্ডারলাইন করা, লেখা ছোট করা, লেখা বড় করা, লেখার ডিজাইন চেঞ্জ করা, এই সবগুলো কাজ হচ্ছে ফ্রন্ট গ্রুপের কাজ। এটা কীভাবে করবো, যদিও আমি এর আগে ওয়ার্ড ক্লাসে বলেছি, তারপরেও আমি আরেকবার বললে আপনাদের জন্য খুব ইজি হবে, আপনারা কেউ এড়িয়ে যাবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে রিভাইজও হবে, আবার হচ্ছে প্র্যাকটিসও হয়ে যাবে। আচ্ছা, প্রথমে এখানে ফন্ট দেখেন, এখানে ফন্টের একটা নাম দেখা যায় CALI, সিলিবেরি। আচ্ছা, এই যে একটা স্টাইল, এখানে ছাড়া অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি যদি চান এখান থেকে কোনো একটা স্টাইল চেঞ্জ করতে পারবেন। সাধারণত আমরা যখন আমরা ইংরেজি ডাটা এন্ট্রি করবো তখন এই ল্যাঙ্গুয়েজটা লাগবে, অথবা আমি যদি চাই তাহলে এই যেখানে দেখতে পাচ্ছেন ARIAL, এরিয়াল, এটাও রাখতে পারি। এই দুইটার মধ্যে যেখানে একটা রাখবো তাহলে দেখতে সুন্দর লাগে। আর অন্যগুলা যদিও একটু দেখতে সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু অফিসিয়াল কাজে এগুলো তেমন ব্যবহার হয় না। আচ্ছা, যা হোক, এবার আমি যেটা দেখাতে চাচ্ছি এবার হচ্ছে ফ্রন্ট সাইজ। এটা দেখতে পাচ্ছেন 11 হয়েছে, এটা ফ্রন্ট সাইজে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রপ ডাউন বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফ্রন্টের সাইজ চলে আসছে। যদি আমার কোনো ফ্রন্টের সাইজ অনেক বড় করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ফ্রন্ট সাইজ বড় করব। এখান থেকে 8 আছে, 10 করব, 14 করব, 12 করব, ইচ্ছা মতন এটা বড় করে নিতে পারবো। আচ্ছা, একটু আমি করে দেখাতে না, তাহলে সুবিধা হবে। এটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে ফ্রন্টটাকে আমি 18 করে দিলাম, দেখছেন বড় হয়ে গেছে, 18 করে দিলাম। এই দেখেন ওসমান হাই স্কুল অনেকটা বড় হয়ে গেছে। এবার কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, এরপর আমরা দেখব এই যে ছোটো হয়ে আর একটা বড়ো হয়ে, এটা একটা ইনক্রেজ ফন্ট সাইজ, আর একটা ডিসক্রেজ, হ্যাঁ
ডিসকেস ফন্ট সাইজ, এই যেটা বড় হচ্ছে এটা হচ্ছে আস্তে আস্তে একটা লেখা বড় করতে বড় করার জন্য এই ফন্টের সাইজ দেওয়ার পরে আমরা যদি এটিতে ক্লিক করি দেখেন আস্তে আস্তে ক্লিকে বড় হচ্ছে, একটা ক্লিক দিচ্ছি বড় হচ্ছে, একটা ক্লিক বড় হচ্ছে। এখন যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে এই যে ছোটোটা ক্লিক দিব, দেখেন আমার ম্যানেজ চলে আসে। এটা হচ্ছে এই গ্রুপের কাজ। আচ্ছা, এরপরে আমরা কী করবো, কন্ট্রোল জেড দিই, তাহলে আমরা আগের অবস্থায় ফিরে আসবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বোল্ড। বোল্ড কি? বোল্ড হচ্ছে কোনো লেখা যে লেখাটা আছে এটা যদি মোটা থাকে চিকন থেকে মোটা একটু হাইলাইট করতে চাই ব্ল্যাক দিয়ে শুধু বোল্ড, তাহলে বোল্ড করতে হবে। তাহলে আমরা কী করবো, সেই লেখাটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে বোল্ডে ক্লিক করবো, দেখেন এই লেখাটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি, এটা হচ্ছে এরিয়াল কি, এরিয়াল স্টাইলের ইতালিক স্টাইলের লেখা কিন্তু একটু বাঁকা হয়, আপনারা জানেন কি না জানেন, আর ইতালিক স্টাইলের লেখা কিন্তু বাঁকা হয়। দেখেন আমি ইতালিক স্টাইল করলাম, দেখেন একটু বাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি না, একটু বাঁকা হয়ে গেছে। এরপরে যদি আমার মনে হয় যে এই লেখার নিচে একটা আন্ডারলাইন দেবো, একটা আঁক দেবো, আন্ডারলাইন মানে কি বুঝতে পারছেন, আমরা কোনো লাইন প্যারাগ্রাফ লেখার সময় নিচে যে একটা লেখার হচ্ছে নিচের অংশে দেয় যে একটা কষি বা আঁক টানি, সেটা হচ্ছে আন্ডারলাইন। এবার আন্ডারলাইন দেবো, আন্ডারলাইন কেউ দেখেন এর নিচে দেয় একটি আন্ডারলাইন চলে আসছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা, আমার যদি কোনোটাই প্রয়োজন হয় তাহলে একটা করে সবগুলো উঠিয়ে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে বর্ডার কি, বর্ডার হচ্ছে এই যে আমি লেখা লিখেছি, আমি এটা যদি বর্ডার করতে চাই তাহলে খুব সহজে বর্ডার করতে পারবো। অলরেডি একটু বর্ডার মনে করা আছে, এটা আমি কন্ট্রোল পি দিব। ওকে, হ্যাঁ বর্ডার করা আছে, দেখতে পাচ্ছেন অলরেডি অল বর্ডার করা আছে। আমি আবার সিলেক্ট করি, দেন হচ্ছে বর্ডার থেকে নো বর্ডার করে দেবো, অল বর্ডার আছে। আচ্ছা, এটা কী করবো, নো বর্ডার করে দেবো। হ্যাঁ, এবারে হচ্ছে কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো বর্ডার নাই, কোনো বর্ডার নাই। আচ্ছা, আমরা যদি বর্ডার দিতে চাই একটা বর্ডার দিতে পারবো, বর্ডার দিলে দেখতে ভালো লাগে, প্লাস হচ্ছে আপনার প্রিন্টের একটা যে একটা ঘর রয়েছে, সেল রয়েছে, সেগুলো সেল প্রদর্শিত হয়। আচ্ছা, আমরা কী করবো, এখান থেকে বর্ডার দেবো, অল বর্ডার দেবো, অবশ্যই অল বর্ডার। দেখেন সবগুলো সুন্দর বর্ডার হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল পি কমান্ড দিই তাহলে দেখবেন যে এই শিটে সুন্দরভাবে সবগুলো বর্ডার চলে আসছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। প্রিন্ট দিলেও এই অবস্থায় বের হবে, তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে বডির পরে আমরা আসবো এই যে কালার। প্রথমটা দেখছেন এটা একটা হাইলাইট কালার, পরেরটা হচ্ছে ফ্রন্ট কালার। হাইলাইট কালার কি, আমরা যদি কোনো লেখাকে হাইলাইট করার প্রয়োজন হয়, কোনো নামকে হাইলাইট করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই কাজটা করব। এটা প্রথমে সিলেক্ট করবো, তা হাইলাইটে ক্লিক দিব, দেখেন হাইলাইট হয়ে গেছে, এই সেলটা হাইলাইট, সুইটি সেলটা হাইলাইট হয়ে গেছে। তারপরে কবির, এটা যদি করতে চাই আমি ফ্রন্ট যদি কালার যদি চেঞ্জ করতে চাই, ডট ডাউন বাটন ক্লিক করবো, তারপর হচ্ছে ইচ্ছা মতন একটা কালার নেব, ঠিক আছে। এই যে কালার নিয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে আপনার হচ্ছে হাইলাইট কালার, এটা হচ্ছে হাইলাইট কালার। এখন যদি চাই আমি আমার ফ্রন্টের লেখা এখানে ব্ল্যাক আছে, দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক আছে, যদি মনে হয় যে ব্ল্যাক করবো না, আমি অন্য কোনো কালার দেবো বা কোনো একটি লেখাকে আমি কালার দেবো, সেক্ষেত্রে সে কাজই করতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা কালার দিয়ে নিই, এখানে কি কালার দেবো, দেখতে খুব সুন্দর লাগে যেন, এই কালারটা দিই। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কী করবো, এখানে ফ্রন্ট সাইডটা ফ্রন্টের যে ব্ল্যাক আছে আমি সেটা চেঞ্জ করে অন্য একটা কালার দেবো। কী কালার দেবো, আচ্ছা এটার ভিতরে কোনটা খুব ভালো মনে হচ্ছে, সাদা দিত, কীরকম হয় দেখেন, সাদা, হ্যাঁ সাদাই ভালো লাগছে। আচ্ছা, এটা সাদা দেখেন ভালো লাগছে, আমি ফন্টের কালার চেঞ্জ করে সাদা করে দিলাম। আপনার যদি কোনো ক্ষেত্রে হয়তো হাইলাইট দিয়েছেন, লেখাটা দেখা যাচ্ছে না, আচ্ছা লেখাটা একটু দেখা যাচ্ছে না, আমি ধরেন এই কালারটা দিলাম, দেখেন এখানে লেখা কিন্তু এটাও একটু যদিও ব্ল্যাক না, তারপরেও দেখা যাচ্ছে না। আমি যদি এই কালার এখন ফ্রন্ট কালার চেঞ্জ করি তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। আমি যদি সাদা দিই, দেখেন লেখাটা এখন ফুটছে। আচ্ছা, এইভাবে আমরা এই কাজটা করব, প্রয়োজন ক্ষেত্রে এই কাজটা করব। এরপরে আমরা আসবো অ্যালাইনমেন্ট কি, এরপরে আমরা অ্যালাইনমেন্ট হচ্ছে সাজানো কি, আমরা এর আগে বলেছি সাজানো গোছানো কি। সাজানো অ্যালাইনমেন্ট হচ্ছে বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, মার্জিন, সেন্টার। এখন এখানে অ্যাডভান্স আছে, একটু অ্যাডভান্সটা কি, দেখেন এখানে প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টপ, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিডিল আর সেন্টার। মিডিল আর সেন্টারের ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, আচ্ছা, এটা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি কিন্তু ক্লাসে ধরবো মিডিল আর সেন্টারের ভিতরে পার্থক্য কী, যেটা মিডিল সেটা তো সেন্টার, আর পার্থক্য আছে আমি সেটা আপনাদের একটু পরে আস্তে আস্তে সব ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এই একটা আছে, এটা হচ্ছে বটম মানে কি, বটম মানে নিচের অংশ। আর এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রাইট। আচ্ছা, এখানে কি নাই, জাস্টিফাইটা কিন্তু নাই, ওটা প্রয়োজন হবে না। আচ্ছা, আমি একটা করে সবগুলো দেখাই। প্রথমে এটা কি আছে না, আমি এটাতে দেখাই, এটা নিচ থেকে দেখাই।
প্রথমে আছে লেফট, মানে আমি আমার যে সেলটা রয়েছে, এই যে সেল দেখতে পাচ্ছেন, এই সেলটা একটু বড় বড় করে দিই। সেলটা রয়েছে, সেলের ভিতরে যে লেখাটুকু রয়েছে, যে সেলের ভিতরে যে লেখাটুকু রয়েছে, আসলে এই লেখাটা কোন দিক থেকে সাজাবো আমরা, লেফট, রাইট, টপ, বটম, সেন্টার না মিডিল, সেটাই হচ্ছে এই অ্যালাইনমেন্টের অংশের কাজ, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অংশের কাজ। আচ্ছা, এটা একটু বড় করে দিই, সবগুলো একটু বড় করে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, এটা বড় করে দেবো, এটা বড় করে দেবো, এটা বড় করে দেবো, দেন হচ্ছে এটা বড় করে দেবো, এটা বড় করে দেবো, এটা বড় করে দেবো। আচ্ছা, এইটুকু দেখালে হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে লেখাটা আছে জামাল, জামালটা কোথায় আছে দেখেন, এই জামালটা আছে হচ্ছে সরি, লেফট সাইডে, লেফট সাইডে আছে। এখন কোথায় আছে, বটমে আছে। বটমে আছে, বটম কি, বটম হচ্ছে নিচের অংশ আছে, দেখেন এটা কিন্তু নিচের অংশ আছে। আমি যদি চাই এই লেখাটা আমি নিচে রাখবো না, কোথায় রাখবো, এই লেখাটা আমি টপে রাখবো, এই সবার উপরে রাখবো, তাহলে কী করবো, এখানে টপ কোথায় আছে, এই যে টপ, টপে ক্লিক দিব, হয়ে গেল। দেখো তো, আমরা হচ্ছে এই টপে ক্লিক দিব, দেখেন জামালটা কোথায় গেছে, টপে চলে গেছে, গেছে না। আচ্ছা, টপের পরে কি আছে, এখানে আছে মিডিল আর সেন্টার। মিডিল আর সেন্টারের মধ্যে পার্থক্যটা কি, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এখন প্রথমে মিডিল করলাম, মিডিল করলে কি হলো, মিডিল করলে হলো কি, এই যে লেখাটা জামাল লেখাটা দেখেন, উপরেও যতটুকু গ্যাপ নিচে, নিচেও ঠিক ততটুকু গ্যাপ নিচে, এই যে উপরে নিচের গ্যাপ, এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে মিডিল, এইটাই হচ্ছে মিডিল। ভালো মনে রাখবেন, উপরেও সেম গ্যাপ, নিচেও সেম গ্যাপ, মাঝখানে লেখাটা থাকবে, এটা হচ্ছে মিডিল। এখানে হচ্ছে মানে লেখাটা আমার এই যে সেলটা রয়েছে, সেলের মাঝখানে থাকবে, উপরেও থাকবে না, নিচেও থাকবে না, মাঝখানে থাকবে, এটা হচ্ছে মিডিল। আচ্ছা, সেন্টার কি, সেন্টার কি, সেন্টার এখন ক্লিক দিই তাহলে বুঝতে পারবেন। সেন্টারে ক্লিক দিলাম, দেখেন সেন্টার হচ্ছে মাঝখান। মাঝখান কি আমার হচ্ছে এখানে, মাঝখান হচ্ছে এই যে সেল রয়েছে, সেলের হচ্ছে মাঝখানে এই লেখাটা এখন দেখেন, এই পাশেও যতটুকু আছে, এই পাশেও ততটুকু আছে, উপরে নিচে সেটা বিষয় না, উপরে নিচে না করলেও হবে। আমি যেমন ধরেন এটা আপ করলাম, আপ করার পরে সেন্টার করলাম, তাহলে কি করবে, আপ করে যদি সেন্টার করি তাহলে লেখাটা মাঝখানে থাকবে। এক কথায় এই যে লেখাটা আছে, সবগুলো লেখা যদি আমি মাঝখানে রাখতে চাই, যত সিলেক্ট করেছি সবগুলো যদি আমি মাঝখানে রাখতে চাই, তাহলে কী করবো, মাঝখানে ক্লিক দেবো, দেখেন সবগুলোই মাঝখানে চলে আসছে, আসছে না, মাঝখানে চলে আসছে, সবগুলাই আমার হচ্ছে সেলের মাঝখানে আসছে। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কি, সেন্টার। আচ্ছা, এরপরে দেখালাম আমি সেন্টারের পরে দেখাচ্ছি হচ্ছে মিডিল। মিডিল কি, দেখেন এখানে, এখানে সুইটি লেখা আছে কোথায়, বটমে আছে, দেখেন এখানে বটমে একটা ক্লিক হয়ে আছে, বটমে আছে মানে নিচ দিয়ে আছে, আমার বটমে আছে, এ বটমে আছে, এও বটমে আছে, সবগুলো বটমে আছে। আমি যদি এইগুলো লেখাগুলো আপ করতে চাই, মানে ওপরে নিয়ে যেতে, তাহলে কী করবো, আমরা লেখাটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এই যে আপ, এটা হচ্ছে আপ মানে হচ্ছে টপ, টপে ক্লিক করবো, দেখেন সবগুলো লেখা এখন সেলের উপরে দেখাচ্ছে, দেখাচ্ছে না, উপরে সুনিতা সবগুলো উপরে। এখন যদি মনে হয় আমি উপরে ওরা নিচে ওরা, জাস্ট হচ্ছে আমি মিডিলে দেখতে চাই, এই যে সেলের মিডিলে দেখতে চাই, তাহলে কী করবো, দেখেন এটা হচ্ছে এখন কিন্তু সেন্টার হয়ে আছে, এখন এটা সেন্টারে আছে, এটা আমি করবো কি, মিডিল করবো। মিডিল করলে এই যে লেখাটা এই সেলের মিডিলে আসবে, কোথায় আসবে, সেলের মিডিলে আসবে। আচ্ছা, এখন আমি কি করব, মিডিলে ক্লিক করব, দেখেন ওপরে যতটুকু ফাঁকা, ডানে বামে সব দিকে সমানভাবে ফাঁকা আছে, এটা হচ্ছে মিডিল। ওকে, এই বিষয়টা আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে বারবার জিজ্ঞেস করবেন, আমি একাধিকবার উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে, এরপরে অ্যালাইনমেন্ট ছিল লেফট আর হচ্ছে রাইটে। মানে লেফট রাইট বলতে আপনি সিলেক্ট করার পরে আমি যদি লেফটে ক্লিক করি তাহলে লেফট দিক এই দিকতে আসবে, আমি যদি রাইটে ক্লিক করি তাহলে এই দিকতে আসবে, আর মিডলে ক্লিক করলে মাঝখান দিয়ে আসবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, বিষয় এরপরে আমরা দেখবো হচ্ছে এবারে থাক, এরপরে আমরা দেখবো হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার কি, মার্জ অ্যান্ড সেন্টার, এই যে সেল রয়েছে, কোনো লেখা যদি আমার আমি একটা কপি করি, এটাই কপি করি না, আচ্ছা ওটা কপি করবো কি, এটা কপি করি না, সরি আমি এটা কপি করি, স্টুডেন্ট নেম কপি করলাম, পেস্ট করলাম, তারপরে আবারও পেস্ট করলাম, হয়ে গেল। কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। আচ্ছা, দেখেন এই যে লেখাটা আছে এটা কিন্তু আমার একটা সেলের মধ্যে রয়েছে, কয়টার ভিতরে আছে, একটা সেলের মধ্যে রয়েছে, এই সেলে কিন্তু আমি লিখতে পারবো, লেখাটা যদি দেখা যাচ্ছে, তারপরে এখানে কিন্তু আমি লিখতে পারবো, দেখেন আমি টিক দিব, এখানে যদি আমি লিখি ALOMGIR, দেখেন এখানে কিন্তু লিখতে পারছি, এখানেও আমি লিখি KOBIR, কবি লিখতে পারছি। আচ্ছা,
এখন দেখেন এই লেখাটা কিন্তু অনেক বড় আছে, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন যদি আমার মনে হয় যে এই লেখাটা আমি রাখবো না, এই লেখা না রেখে আমি কী করবো, এই যে লেখাটা আছে এগুলো আমি একটা সেলের মধ্যে নিয়ে আসবো। কী করবো, একটা সেলের মধ্যে, তাহলে কী করবো, এইটুক লেখা আমি কী করবো, সিলেক্ট করবো, যেটুকু আমার প্রয়োজন সেটুকু সিলেক্ট করবো। এরপর কী করবো, মার্জান সেন্টারে ক্লিক করবো, মার্জান সেন্টারে ক্লিক করবো। দেখেন এখন এটা একটা সেলের ভিতরে আসছে, আমি যদি দেখি দেখেন একটা সেলের ভিতরে আসছে। এটা হচ্ছে মার্জান সেন্টার। যদি আমাদের একাধিক সেল কেটে যদি একটা করার প্রয়োজন হয় তাহলে মার্জান সেন্টারে ব্যবহার করবো। আচ্ছা, আশা করছি এই যে আমি তিনটা গ্রুপের যে টুলসগুলো আমি ব্যবহার সম্পর্কে বললাম, এগুলো আপনি বুঝতে পারছেন। এছাড়াও যদি যদি বুঝতে না পারেন, যদি আরও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ক্লাসে আমাকে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমাকে জানিয়ে রাখার চেষ্টা করব। ওকে, আজকের ক্লাসে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, এই ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে ডাটা এন্ট্রির আরেকটু দীর্ঘায়িত ক্লাস। ডাটা দীর্ঘায়িত ক্লাস বলতে মিনিমাম মার্কস ছাড়াও গ্রেড, এভারেজ পয়েন্ট কীভাবে বের করতে হয়, এগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।